আজকের আলোচ্য বিষয় উপযোগ ও নিরপেক্ষরেখা বিশ্লেষণ। আজকের আলোচ্য বিষয়টি প্রযোজ্য অনার্স প্রথম ও দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি শিক্ষার্থীদের জন্য। আমরা বিষয়টি অধ্যয়ন করলে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো: 1 নম্বর দামভোগ রেখা, 2 নম্বর দামভোগ রেখা থেকে চাহিদা রেখা অঙ্কন, 3 নম্বর আয়ভোগ রেখা, 4 নম্বর আয়ভোগ রেখা হতে চাহিদা রেখা, আয় চাহিদা রেখা অথবা এঞ্জেল রেখা অঙ্কন, দাম প্রভাব সমান আয় প্রভাব প্লাস বিকল্প প্রভাবের প্রমাণ, স্বাভাবিক নিকৃষ্ট গিফেন দ্রব্যের সংজ্ঞা, নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন, অতি নিকৃষ্ট বা গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন। প্রথমে আসা যাক দামভোগ রেখা কি এবং দামভোগ রেখা থেকে চাহিদা রেখা অঙ্কন। প্রথমে আমরা দামভোগ রেখা কি এটা বোঝার চেষ্টা করব। আমরা সাধারণত জানি যে দামভোগ রেখা বা প্রাইস কনজাম্পশন কার্ভ দাম প্রভাব থেকে সৃষ্টি। ফলে আমরা বলতে পারি যে ভোক্তার আয় এবং দ্রব্যদ্বয়ের মধ্যে একটি দ্রব্যের দাম স্থির থেকে অপর একটা দ্রব্যের দামের পরিবর্তনের হলে ভারসাম্যের যে পরিবর্তন হয়, এই ভারসাম্য বিন্দুগুলো যোগ করে আমরা দামভোগ রেখা বা প্রাইস কনজাম্পশন কার্ভ অঙ্কন করতে পারি। আমরা এখন এই প্রাইস কনজাম্পশন কার্ভটি গ্রাফের সাহায্যে বোঝানোর চেষ্টা করব এবং এখান থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। প্রথমে আসা যাক, উপরের চিত্রে ভূমি অক্ষে হচ্ছে এক্স দ্রব্য, লম্ব অক্ষে হচ্ছে ওয়াই দ্রব্য। এখানে দেখা যাচ্ছে এবি হলো প্রাথমিক বাজেট রেখা, এসি হচ্ছে পরিবর্তিত এক্স দ্রব্যের দাম হ্রাস পাওয়ার ফলে পরিবর্তিত বাজেট রেখা হচ্ছে এসি। এখানে দেখা যাচ্ছে যে আইসি1 নিরপেক্ষরেখা এই বিন্দুতে প্রাথমিক বাজেট রেখা এবির সাথে ভারসাম্য সৃষ্টি করে। আবার আইসি2 নিরপেক্ষরেখা পরিবর্তিত বাজেট রেখা এসির সাথে এফ বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করে। এখন আমরা ই এবং এফ এই ভারসাম্য বিন্দু যোগ করে আমরা প্রাইস কনজাম্পশন কার্ভ বা দামভোগ রেখা পেতে পারি। এখন আমরা নিচে দেখাবো দামভোগ রেখা থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। নিচের অংশে ভূমি অক্ষে হচ্ছে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে হচ্ছে এক্স দ্রব্যের দাম। এখানে আমরা বলে নিই যে এই বিন্দুতে প্রাথমিক ভারসাম্য। এখানে তার অর্থ হচ্ছে যে একজন ভোক্তা ওপি1 দামে এক্স দ্রব্য ওএক্স1 পরিমাণ ভোগ করে, যেটাকে আমরা নিচের চিত্রে জি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। পরবর্তীতে দ্রব্যের দাম পরিবর্তিত ভারসাম্য বিন্দুতে দ্রব্যের দাম যখন হ্রাস পায় ওপি2 হয়, তখন ভোক্তা এক্স দ্রব্য ওএক্স2 পরিমাণ ভোগ করে। এখানে নিচের চিত্রে আমরা দেখা যাচ্ছে যে হ্রাসকৃত দাম ওপি2 অবস্থায় ভোক্তা এক্স দ্রব্য ওএক্স2 পরিমাণ ভোগ করে। এখন আমরা জি এবং এইচ বিন্দু যোগ করে চাহিদা রেখা অঙ্কন করি। দেখা যাচ্ছে যে এই চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ আমরা বলতে পারি দামভোগ রেখা থেকে যে চাহিদা রেখা পাওয়া যায় সেটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এখন আমরা আলোচনা করব আয়ভোগ রেখা এবং আয়ভোগ রেখা থেকে চাহিদা রেখা অঙ্কন। আমরা আগে বলেছিলাম যে দামভোগ রেখা যেমন দাম প্রভাব থেকে সৃষ্টি হয়, তেমনি আয়ভোগ রেখা বা আয় কনজাম্পশন কার্ভ আয় প্রভাব থেকে সৃষ্টি হয়। এখানে প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে আয়ভোগ রেখা বা ইনকাম কনজাম্পশন কার্ভ কি। ভোক্তার দ্রব্যদের দাম স্থির থেকে ভোক্তার আয় পরিবর্তনের ফলে দ্রব্য দুটি ক্রয়ের ক্ষেত্রে ভারসাম্যের যে পরিবর্তন হয়, এই ভারসাম্য বিন্দু যোগ করে আমরা যে রেখা পাই তাকে আয়ভোগ রেখা বা ইনকাম কনজাম্পশন কার্ভ বলে। এখন আমরা আয়ভোগ রেখা থেকে আয় চাহিদা রেখা বা আয় চাহিদা রেখা অথবা এঞ্জেল কার্ভ অঙ্কন করব। প্রথমে এখানে আমাদের এঞ্জেল কার্ভটা কি এটা বুঝে নিতে হবে। যে রেখার সাহায্যে আয় এবং চাহিদার মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয় তাকে আয় চাহিদা রেখা বা
অ্যাঞ্জেল কার্ভ বা ইনকাম ডিমান্ড কার্ভ বলে। আমরা এটি গ্রাফের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। প্রথমে হচ্ছে যে আয় ভোগ রেখা বা ইনকাম কনজাম্পশন কার্ভ। উপরের চেয়ে ভূমি অক্ষ হচ্ছে এক্স দ্রব্য, লম্ব অক্ষ হচ্ছে ওয়াই দ্রব্য। এখন দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে এবি হলো প্রাথমিক বাজেট রেখা, আয় নিরপেক্ষ রেখার সাথে ই বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করে। ভোক্তার আয় বৃদ্ধি পাওয়ার কারণে পরিবর্তিত বাজেট রেখা হলো সিডি, যেটা আইসি টু নিরপেক্ষ রেখার সাথে এফ বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করে। এখন আমরা ই এবং এফ এর ভারসাম্য বিন্দু যোগ করে আয় ভোগ রেখা বা ইনকাম কনজাম্পশন কার্ভ অঙ্কন করতে পারি। এখন আমরা সেই ইনকাম কনজাম্পশন কার্ভ হতে চাহিদা রেখা অঙ্কন করব। চিত্রের নিচের অংশ হচ্ছে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে হচ্ছে ভোক্তার আয় দেখানো হয়েছে। আমরা উপরের চিত্রে ইনকাম কনজাম্পশন কার্ভের প্রাথমিক ভারসাম্য বিন্দু দেখেছি। ভোক্তার আয় যখন কম তখন সে এক্স দ্রব্যের ও এক্স পরিমাণ ভোগ করে, যেটা নিচের চিত্রে আমরা এখানে ওএন দ্বারা দেখানো হয়েছে। ভোক্তার আয় যখন ওএন পরিমাণ তখন সে এক্স দ্রব্য ও এক্স পরিমাণ ভোগ করে। এখন পরবর্তীতে দেখা যায় পরিবর্তিত ভারসাম্য বিন্দুতে ভোক্তার ইনকাম যখন বাড়ে তখন দেখা যাচ্ছে যে তখন এক্স দ্রব্যের ভোগও বাড়ে, যেটা আমরা এফ বিন্দু দিয়ে দেখানো হয়েছে। আমরা নিচের চিত্রে দেখি যে এই অবস্থায় ইনকাম হচ্ছে এম এবং ভোক্তা এক্স দ্রব্য এখন ও এক্স পরিমাণ ক্রয় করে। এখন এমন জি এবং এইচ বিন্দু যোগ করে আমরা আয় চাহিদা রেখা অঙ্কন করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে আয় ভোগ রেখা থেকে যে চাহিদা রেখা পাওয়া যায় এটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, এবং এই যে আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা বাড়ে। এই যে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী চাহিদা রেখাকে বলা হয় অ্যাঞ্জেল কার্ভও বলা হয়। প্লাস হচ্ছে আয় প্রভাব। আমরা গ্রাফের সাহায্যে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। চিত্রে ভূমি অক্ষ হচ্ছে এক্স দ্রব্য, লম্ব অক্ষ হচ্ছে ওয়াই দ্রব্য। এবি হচ্ছে প্রাথমিক বাজেট রেখা। ফলে একজন ভোক্তা আইসি অনিরপেক্ষ রেখায় এ বিন্দুতে ভারসাম্য লাভ করে। ফলে ভোক্তা ও এক্স এ বিন্দুতে ও এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য ক্রয় করে। এখন দেখা যাচ্ছে ওয়াই দ্রব্যের দাম স্থির থেকে এক্স দ্রব্যের দাম হ্রাস পেলে বাজেট রেখা এসি বরাবর স্থানান্তরিত হয়। এখন আমরা বিকল্প প্রভাব ব্যাখ্যা করার জন্য আমরা এসি এর সমান্তরাল ডি রেখা অঙ্কন করি। ফলে দেখা যাচ্ছে যে ডি বাজেট রেখা ও আইসি নিরপেক্ষ রেখার সাথে বি বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করে। ফলে একজন ভোক্তা ও এক্স দ্রব্য হচ্ছে ও এক্স টু পরিমাণ ক্রয় করে। ফলে ভোক্তা এ বিন্দু থেকে বি বিন্দুতে যা ভারসাম্য পরিবর্তন করে এটা হচ্ছে বিকল্প প্রভাব। ফলে বিকল্প প্রভাব হলো এক্স ওয়ান এক্স টু। পরবর্তী আমরা আয় প্রভাব ব্যাখ্যা করব। আমরা জানি যে ওয়াই দ্রব্যের দাম স্থির থেকে এক্স দ্রব্যের দাম হ্রাস পেয়েছে, ফলে প্রকৃত আয় বৃদ্ধি পায়। প্রকৃত আয় বৃদ্ধি পেলে ভোক্তা বি বিন্দু থেকে সি বিন্দুতে তার ভারসাম্য স্থানান্তরিত হয়। ফলে দেখা যাচ্ছে যে সে এক্স দ্রব্য এক্স টু এক্স থ্রি পরিমাণ বেশি ক্রয় করে। ফলে এটা তার হচ্ছে আয় প্রভাব। এখন আমরা দাম প্রভাব আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক ভারসাম্য বিন্দু ছিল এ বিন্দু। ফলে ভোক্তার আয় এবং ওয়াই দ্রব্যের দাম স্থির থেকে এক্স দ্রব্যের দাম হ্রাস পাওয়ার কারণে ভোক্তা সি বিন্দুতে ভারসাম্য লাভ করে। এটা হচ্ছে তার দাম প্রভাব। এখন আমরা সমীকরণের সাহায্যে দেখাতে পারি দাম প্রভাব সমান এক্স ওয়ান এক্স থ্রি, পরিবর্তন প্রভাব এক্স ওয়ান এক্স টু এবং আয় প্রভাব এক্স টু এক্স থ্রি। সুতরাং আমরা দাম প্রভাব সমান লিখতে পারি হচ্ছে পরিবর্তন প্রভাব এক্স ওয়ান এক্স টু প্লাস হচ্ছে আয় প্রভাব এক্স টু এক্স থ্রি সমান এক্স ওয়ান এক্স টু এবং এক্স টু এক্স থ্রি যোগ করলে আমরা পাই এক্স ওয়ান এক্স থ্রি সমান হচ্ছে দাম প্রভাব। এখন আমরা আলোচনা করব স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য,
অতি নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। তোমাদের মনে রাখতে হবে, যদিও আমরা এই স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য এবং গিফেন দ্রব্য চারটে চ্যাপ্টারে আলোচনা করেছি, কিন্তু সেখানে আলোচ্য বিষয়টা ছিল হচ্ছে আমরা দামের সাপেক্ষে আমরা এই পণ্যগুলোর সংজ্ঞা দিয়েছিলাম। আর এখন এখানে আমরা দাম প্রভাব, আয় প্রভাব এবং পরিবর্তন প্রভাবের সাহায্যে আমরা এই পণ্যগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসা যাক স্বাভাবিক দ্রব্য বা নর্মাল গুডস। এখানে তোমরা একটু খেয়াল করো যে এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে সকল দ্রব্যের আয় প্রভাব ধনাত্মক তাদেরকে স্বাভাবিক দ্রব্য বলে। এক্ষেত্রে কোনো দ্রব্যের দাম কমলে বিকল্প প্রভাব এবং আয় প্রভাব সম্মিলিত প্রভাবে চাহিদা বাড়ে। আমরা এটাকে চিত্রের সাহায্যে উপস্থাপন করবো। চিত্রের ভূমিকা হচ্ছে এক্স দ্রব্য, লম্বক হচ্ছে ওয়াই দ্রব্য। এখানে দেখা যাচ্ছে যে এবি হচ্ছে প্রাথমিক বাজেট রেখা এবং এই প্রাথমিক বাজেট রেখায় রেখা আইসন রেখার সাহায্যে এ বিন্দুতে স্পর্শক হয়। ফলে ভোক্তা এ বিন্দুতে ও এক্স পরিমাণ এক্স দ্রব্য ক্রয় করে। পরবর্তীতে ওয়াই দ্রব্যের দাম এসি থেকে এক্স দ্রব্যের দাম হ্রাস পাওয়ার জন্য বাজেট রেখা এসি বরাবর স্থানান্তরিত হয়। এখন আমরা বিকল্প প্রভাব ব্যাখ্যা করার জন্য এসি এর সমান্তরাল ডি রেখা অঙ্কন করি। দেখা যায় উহা বি বিন্দুতে আইসি নিরপেক্ষকের সাহায্যে স্পর্শক হয়। ফলে ভোক্তা বি বিন্দুতে ও এক্স টু পরিমাণ এক্স দ্রব্য ক্রয় করে। ফলে এখানে দেখা যাচ্ছে যে এ থেকে ভোক্তা তার ভারসাম্য বিতে চেঞ্জ করে। এটা হচ্ছে বিকল্প প্রভাব এক্স ওয়ান এক্স টু। এখন আমরা জানি যে ওয়াই দ্রব্যের দাম স্থির থেকে এক্স দ্রব্যের দাম হ্রাস পাওয়ার কারণে ভোক্তা প্রকৃত আয় বাড়ে। ফলে ভোক্তা বি বিন্দু থেকে সি বিন্দুতে ভারসাম্য লাভ করে এবং এক্ষেত্রে সে এক্স দ্রব্য এক্স টু এক্স থ্রি পরিমাণ বেশি ক্রয় করে। ফলে দেখা যাচ্ছে যে এখানে বিকল্প প্রভাব ধনাত্মক, আয় প্রভাব ধনাত্মক এবং দুইটার সম্মিলিত প্রয়াসে দাম প্রভাবও ধনাত্মক। ফলে আমরা সেটাই পেলাম যে সকল দ্রব্যের আয় প্রভাব ধনাত্মক তাদেরকে স্বাভাবিক দ্রব্য বলে। তোমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আমরা নিকৃষ্ট দ্রব্য এবং অতি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রেও আমরা এভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসা যাক হচ্ছে নিকৃষ্ট দ্রব্য কি। নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো। প্রথমে আমরা নিকৃষ্ট দ্রব্যের সংজ্ঞা দিব। আমরা জানি যে সকল দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক তাদেরকে নিকৃষ্ট দ্রব্য বলে। এখানে আমরা চিত্রের সাহায্যে বিষয়টা একটু উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি হচ্ছে ভূমি অক্ষ হচ্ছে এক্স দ্রব্য। এখানে এক্স দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বিবেচনা করা হয়েছে। ওয়াই দ্রব্য স্বাভাবিক দ্রব্য হিসেবে বিবেচনা করা হয়েছে। এবি হচ্ছে প্রাথমিক বাজেট রেখা। প্রাথমিক বাজেট রেখা এবি আইসিও নিরপেক্ষার সাথে আইসিও নিরপেক্ষার সাথে এ বিন্দুতে স্পর্শক হয়। ফলে এ বিন্দুতে ভোক্তা ও এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য ক্রয় করে। পরবর্তীতে এক্স দ্রব্যের দাম হ্রাস পাওয়ার কারণে এবি বাজেট রেখা এসি বরাবর স্থানান্তরিত হয়। এখন বিকল্প প্রভাব ব্যাখ্যা করার জন্য আমরা এসি এর সমান্তরাল ডি রেখাঙ্কন করি। এখানে দেখাচ্ছে ভোক্তা ডি রেখা আইসিও নিরপেক্ষ রেখায় বি বিন্দুতে স্পর্শক ভারসাম্য লাভ করে। ফলে এখানে ভোক্তা ও এক্স থ্রি পরিমাণ এক্স দ্রব্য ক্রয় করে। ফলে ভোক্তা এ বিন্দু থেকে বি বিন্দুতে ভারসাম্য পরিবর্তন করে। এটা তার হচ্ছে বিকল্প প্রভাব। এখন আমরা আয় প্রভাব আলোচনা করব। আমরা জানি যে ভোক্তার আয় বাড়লে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা কমে। ফলে দেখা যাচ্ছে যে ভোক্তা এসি বাজেট রেখার সাথে সি বিন্দুতে স্পর্শক হয়। ফলে দেখা যাচ্ছে যে ভোক্তার এক্স দ্রব্যের ভোগ কমে ও এক্স টু পরিমাণ হয়। তাহলে আমরা এখানে বলতে পারি, আমরা সেই নিকৃষ্ট দ্রব্যের সঙ্গে আসবো যে
যে সকল দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক, কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে কিন্তু সেই আয় প্রভাব বিকল্প প্রভাবের চেয়ে কম শক্তিশালী। অর্থাৎ বিকল্প প্রভাবের দ্বারা চাহিদা যতটুকু বাড়ে, ঋণাত্মক আয় প্রভাবের দ্বারা চাহিদা কম পরিমাণ কমে, ফলে নিজ চাহিদা বাড়ে। অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, ফলে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এখন আমরা নিচে গ্রাফের সাহায্যে আমরা নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করব। ভূমি অক্ষে হচ্ছে এক্স দ্রব্য, যেটাকে নিকৃষ্ট দ্রব্য বিবেচনা করা হয়েছে, আর ওয়াই অক্ষে হচ্ছে এক্স দ্রব্যের দাম। এখন আমরা আগেই দেখেছি যে একজন ভোক্তা প্রাথমিক ভারসাম্য লাভ করে এ বিন্দুতে, ফলে এ বিন্দুতে প্রাথমিক ভারসাম্য অবস্থায় সে ওপিয়ন দামে ওএক্স পরিমাণ দ্রব্য ক্রয় করে, যাকে নিচের চিত্রে ডি বিন্দুতে দেখানো হয়েছে। এখন পণ্যের দাম হ্রাস পাওয়ার কারণে ভোক্তার নিজ চাহিদার পরিমাণ x1 x2 পরিমাণ বাড়ে, যাকে আমরা ই বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে। এখানে দেখা যায় দাম হ্রাস পায় OP2 হলে ভোক্তার চাহিদার পরিমাণ OX2। এখন ডি ও ই বিন্দু যোগ করে আমরা চাহিদা রেখা পাই, এটাকে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা বলে। এই চাহিদা রেখাটা স্বাভাবিক চাহিদা রেখার মতো বাম থেকে ডান দিকে নিম্নগামী। এখন আমরা আলোচনা করব অতি নিকৃষ্ট দ্রব্য বা গিফেন দ্রব্য। আমরা জানি যে এখানে নিকৃষ্ট দ্রব্য এবং অতি নিকৃষ্ট দ্রব্য বা গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন দুটির মধ্যে খুবই সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান, ফলে তোমরা খুব খেয়াল করে এই বিষয় দুটো আয়ত্ত করবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা বলছি অতি নিকৃষ্ট পণ্য বা গিফেন দ্রব্য কি এবং গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো। প্রথমে আমরা অতি নিকৃষ্ট পণ্যের কি এটা সংজ্ঞা দিব। অতি নিকৃষ্ট পণ্য বা গিফেন দ্রব্য যে সকল দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক এবং বিকল্প প্রভাব অপেক্ষা শক্তিশালী, তাকে বলা হয় হচ্ছে অতি নিকৃষ্ট পণ্য বা গিফেন দ্রব্য। আমরা গ্রাফের সাহায্যে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করব। চিত্রে ভূমি অক্ষে হচ্ছে গিফেন দ্রব্য এক্স, লম্ব অক্ষে হচ্ছে ওয়াই দ্রব্য। এখন এ হচ্ছে প্রাথমিক বাজেট রেখা। এখানে প্রাথমিক বাজেট রেখা আইসিও নিরপেক্ষ রেখা এ বিন্দুতে ভারসাম্য লাভ করে, ফলে ভোক্তা OX2 পরিমাণ এক্স দ্রব্য ক্রয় করে। এখন ওয়াই দ্রব্যের দাম এসি থেকে এক্স দ্রব্যের দাম গিফেন দ্রব্যের দাম হ্রাস পাওয়ার কারণে বাজেট রেখা এসি বরাবর স্থানান্তরিত হয়। এখন আমরা বিকল্প প্রভাব ব্যাখ্যা করার জন্য এসি এর সমান্তরাল ডি রেখাঙ্কন করি। উহা আইসিও নিরপেক্ষ রেখায় বি বিন্দুতে ভারসাম্য লাভ করে, ফলে ভোক্তা দেখা যাচ্ছে নতুন ভারসাম্য বিন্দু বিতে এক্স দ্রব্য ও OX2 তুলনায় OX3 পরিমাণ ক্রয় করে, ফলে X2 X3 তার হচ্ছে বিকল্প প্রভাব বা সাবস্টিটিউট ইফেক্ট। এখন আমরা জানি যে ভোক্তার গিফেন দ্রব্য আমরা এখন জানি যে দাম কমলে ভোক্তার যদি আয় বৃদ্ধি পায়, তাহলে গিফেন দ্রব্যের দাম হ্রাস পেলেও তার চাহিদা কমে, ফলে দেখা যাচ্ছে যে ভোক্তা এসি বাজেট রেখায় আইসিটি নিরপেক্ষ রেখায় সি বিন্দুতে স্পর্শক হয়, ফলে দেখা যাচ্ছে ভোক্তা এক্স দ্রব্য ও X1 পরিমাণ ক্রয় করে।
এখানে আমরা আবার উল্লেখ করতে চাই যে এখানে এ বিন্দু থেকে বি বিন্দুতে S2 থেকে X3 পর্যন্ত হচ্ছে তার বিকল্প প্রভাব। আবার ভোক্তা বি বিন্দু থেকে সি বিন্দুতে তার ভোগ হ্রাস করে, এটা হচ্ছে তার আয় প্রভাব। এখানে আমরা আগে সংজ্ঞায় বলেছি যে সকল দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক এবং বিকল্প প্রভাব অপেক্ষা শক্তিশালী সেসব দ্রব্যকে গিফেন দ্রব্য বলে। এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে বিকল্প প্রভাবের কারণে এক্স দ্রব্যের চাহিদা S2 থেকে X3 পরিমাণ বৃদ্ধি পায়, কিন্তু এখানে আয় প্রভাব বেশি শক্তিশালী হওয়ার কারণে তার চাহিদা S3 থেকে X1 এ হ্রাস পায়। ফলে টোটাল নেট দাম প্রভাব দেখা যাচ্ছে যে ঋণাত্মক হয়। আমরা এভাবে বলতে পারি যে বিকল্প প্রভাবের দ্বারা চাহিদা যতটুকু বাড়ে, ঋণাত্মক আয় প্রভাব দ্বারা চাহিদা বেশি কমে। ফলে দাম কমলে নিট চাহিদা কমে এবং দাম বাড়লে নিট চাহিদা বাড়ে, ফলে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়। আমরা চাহিদা রেখার অঙ্কনটা নিচের অংশে দেখাবো। নিচের চিত্রে ভূমিরেখা হচ্ছে গিফেন দ্রব্য X, লম্বরেখা হচ্ছে X দ্রব্যের দাম। এখন দেখা যাচ্ছে যে ভোক্তা এ বিন্দুতে প্রাথমিক ভারসাম্য অবস্থায় ওপিয়ন দামে X দ্রব্যের OX পরিমাণ ভোগ করে, যা এখানে নিচের চিত্রে এই বিন্দুতে দেখানো হয়েছে। এখন দেখা যাচ্ছে যে ভোক্তার প্রকৃত আয় বৃদ্ধি পাওয়ার কারণে তার আয় প্রভাব ঋণাত্মক হয়। ফলে গিফেন দ্রব্যের চাহিদা হ্রাস পায় এবং নিট চাহিদা থাকে X1 X2 পরিমাণ, যেটা P2 দামে যা ডি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। এখানে দেখা যায় P2 দামে ভোক্তা OX1 পরিমাণ দ্রব্য ভোগ করে। এখন আমরা DE যোগ করে আমরা এই চাহিদা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা চাহিদা রেখা পাই। ফলে দেখা যায় যে গিফেন দ্রব্যের চাহিদা রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী।